দেখো আমরা মূলত আমাদের লাস্ট সেশনে ডাইনামিক্স অফ রিজিড বডি নিয়ে আলোচনা করতেছিলাম, বাট মেথডটা ছিল এনার্জি মেথডে। আমরা প্রথমে এনার্জি ওয়ার্কের প্রিন্সিপালে দেখিয়েছি, এরপরে এক্সটার্নাল ওয়ার্ক না থাকলে সেখানে পটেনশিয়াল এনার্জি ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভ করা যায় সে বিষয়টাও আমরা দেখলাম, সাথে সাথে দুটো প্রবলেমও দেখলাম। এখন আমাদের এই পোর্শনে আমরা মূলত এই ডাইনামিক্স অফ রিজিড বডির মোমেন্টাম মেথডটা দেখব। হ্যাঁ, মোমেন্টাম মেথডের কিছু অংশ দেখবো আর একটা প্রবলেম দেখব। তো আমরা যদি এইভাবে উদাহরণ দিই যে ধরে নাও একটা ডিস্কের মতো, এই ডিস্কটা আগে থেকেই রোটেট করতেছিল, আগে থেকেই অল্প স্পিডে রোটেট করছে। এরপরে আমি জাস্ট আগের রোটেশনকে ত্বরান্বিত করার জন্যে ডিস্কের জাস্ট এই পাশে, হ্যাঁ, এখানে একটা হ্যামার দিয়ে একটা বাড়ি আমি দিলাম, হ্যাঁ, মানে স্ট্রাইক করলাম এখানে। তো এখানে যদি স্ট্রাইক করি সেক্ষেত্রে কি হবে, বেড়ে যাবে স্পিড, তাই না? বেড়ে যাবে। ধরে নাও প্রথম অবস্থায় তার অ্যাঙ্গুলার যেহেতু রোটেশন, ভি এর ব্যাপার নাই, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 1 এবং তখন টাইমটা ছিল t1। এরপরে যখন জাস্ট ওকে স্ট্রাইক করলাম হ্যামার দিয়ে, জাস্ট অল্প একটু সময়ে উইদিন হ্যামারের বাড়ি যতটুকু লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, তো এই 1 সেকেন্ডের মধ্যে স্ট্রাইক করার পরপরই এটার বেড়ে যাবে ভেলোসিটি বা যাই বলো, আরও সেন্সে বলতে গেলে এনার্জি বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে সেটা হয়ে যাবে অন্য একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং টাইমও জাস্ট এই t1 আর t2 পরবর্তী টাইমে। তো এই মাঝখানের টাইম হচ্ছে জাস্ট হ্যামারটাকে স্ট্রাইক করার টাইম, এতটুকুই। তো এই টাইমের ক্ষেত্রে তোমরা দেখো আমি এখানে যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। হ্যাঁ, ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। ইম্পালস বলতে ঘাত বল বলে, হ্যাঁ, বাংলাতে। তো এই ঘাত বলের সাথে তোমরা আমার ধারণা আগে থেকেই পরিচিত, এবং এই ঘাত বলটা ছিল কেমন, যে যে ফোর্স থাকবে সে ফোর্স ইন্টু তার সাথে যতটুকু সময় জুড়ে এই ফোর্সটা অ্যাক্টিং থাকবে, কাজ করবে, ঠিক সেই টাইমটা, তাই না? এভাবে বলে না? তোমরা কি এটা জি অ্যাডমিশন স্যার, জি স্যার, এভাবে পড়ছি। তো আমরা আসলে এখানে বেশি এক্সপ্লেনেশন দিয়ে প্রমাণ করে এগুলো দেখাবো না, হ্যাঁ, এবং এটার খুব একটা প্রয়োজনও নেই। তো দেখো, তো আমরা বলতে পারি এখানে তাহলে একটা ইম্পালস আমরা করলাম এবং সেই ইম্পালসিভ ফোর্স যদি আমরা বলি সেটার পরিমাণ হচ্ছে এফ ইন্টু টাইমটুকু t2 মাইনাস t1। এখন এর সাথে মোমেন্টামের কথায় আসি। মোমেন্টাম বলতে ভরবেগ। তো ট্রান্সলেশনে যখন থাকে তখন ভরবেগ থাকে এম আর ভি, তাই না? আচ্ছা, কিন্তু রোটেশনের ক্ষেত্রে ভরবেগ কি? রোটেশনের ক্ষেত্রে তো কোনো ভি নাই, সেক্ষেত্রে ভরবেগ কি? হ্যাঁ, অর্থাৎ সেক্ষেত্রে মোমেন্টাম আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমরা কিছু আলোচনা করেছিলাম প্রথম দিকে, চ্যাপ্টার 16-এর প্রথম দিকে। তো সেটা হয়েছে যে যেহেতু ভি নাই, তার মানে এই পুরো বডিটাকে আমি অনেকগুলো টুকরো করতে পারি। অনেকগুলো ছোট ছোট টুকরো যদি করি, খুব স্মল স্মল, যেগুলো পার্টিকেল হয়ে যাবে, তো সেগুলো টুকরো করলে প্রত্যেকটার তো ভি থাকবে, এবং প্রত্যেকটার ভি যদি এই সেন্টারের রেসপেক্টে প্রত্যেকটা পার্টিকেলই তো আসলে সেন্টারের রেসপেক্টে ঘুরতে থাকবে। যদি এটাকে টুকরো টুকরো করে ফেলি, একদম এভাবেই থাকে, জাস্ট টুকরো টুকরো করা, তো ওরকম একটা অবস্থায় অনেকগুলো ভি হবে এবং একটা পার্টিকেলের জন্য প্রত্যেকটা পার্টিকেলই তখন সার্কুলার মোশন হবে, এবং এরকম 1000 বা 1 কোটি বা 1 লাখ পার্টিকেল, সেগুলোর প্রত্যেকটার সার্কুলার মোশনের সমন্বয়ই হচ্ছে কিন্তু আসলে রোটেশন। তো সেখান থেকে একটা প্রুফ করা যায়, এবং আমরা প্রথম দিকে কিছুটা দেখেছি চ্যাপ্টার 16-এর সেই অংশে। আমরা বলেছিলাম যে যদি লিনিয়ার মোমেন্টাম হয় ভরবেগ, তাহলে এম ভি লিখতে পারো, ফাইন, কিন্তু যখনই রোটেশনের ক্ষেত্রে হবে তখন তো ভি নাই, এবং সেটাকে যদি লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে যে মোমেন্টাম সেটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং সেটার পরিমাণ হচ্ছে আই ওমেগা। তোমরা যদি এটার প্রমাণটা দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে চ্যাপ্টার 16-এ আমার স্লাইডের দিকেও কিছু আছে, দেখতে পাবে, অথবা বই থেকে সরাসরি দেখতে পারো। এটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে খুব সোজাসাপটাভাবে বলতে গেলে
যে যদি ট্রান্সলেশনাল মোশন হয়, ট্রান্সলেশনাল মোশন আইদার সার্কুলার অথবা স্ট্রেইট অথবা কার্ভ, সেক্ষেত্রে আমরা বডির মোমেন্টাম দিতে পারি মাস ইন্টু ভেলোসিটি, কারণ সেক্ষেত্রে ভি থাকে। যদি রোটেশন হয় তাহলে সেক্ষেত্রে লিনিয়ার যে মোমেন্টাম এমভি, এটা ব্যবহার করা যায় না, কেননা ভি এখানে থাকে না। তো সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যবহার করতে হয় সেন্টারের রেসপেক্টে, এবং সেন্টারের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে আই ওমেগা, মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এতটুকু কথা যদি তোমরা নিজেরা মেনে নাও বা বুঝতে পারো, তাহলে আমরা তো বলতে পারি এই ডিস্কটা যখন রোটেট করছিল তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল আই ওমেগা 1, যেহেতু ওমেগা তার অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রথম অবস্থায়। এবং যখন তাকে ইম্পালসটা দিয়ে দিলাম আমি, সাডেন একটা ধাক্কা বা একটা স্ট্রাইক বা বাড়ি দেয়া বা যাই বলো, তো দেওয়ার পরে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে গেল আই ওমেগা 2। লিনিয়ার মোমেন্টাম হলে কিন্তু এমভি লিখতাম, রোটেশনের ক্ষেত্রে এমভি লেখার কোনো সুযোগ নাই, কেননা ভি নাই। তো এইভাবে আসলো। হ্যাঁ, যদি এটা অন্য কোনো সেন্টারের রেসপেক্টে রোটেট করতো, সেটা তোমরা জানো যে সেন্টারটা তখন সার্কুলার মোশনে হয়ে যেত, তার মানে সেন্টারটা তখন একটা ট্রান্সলেটরি মোশন থাকতো এবং নিজের রোটেশন থাকতো। তাহলে তখন হয়তো আমরা এমভির পোর্শন কনসিডারেশনে আনতাম, বাট এটা আমাদের এখনকার কনসার্ন না এবং চ্যাপ্টারের এই পোর্শনেরও কনসার্ন না। তো আমরা সে বিষয় নিয়ে চিন্তা করছি না। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে প্রিন্সিপালটা কি? এনার্জির প্রিন্সিপাল ছিল যে প্রথম অবস্থায় যত এনার্জি, পরে ঠিক সেই পরিমাণ এনার্জি হবে। এটাই ছিল একটু আগের কাজ। তো আমরা প্রথম অবস্থায় কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি সেগুলো যোগ করে এক পাশে লিখতাম, আরেক পাশে পরের পোর্শন এনার্জি লিখতাম। বা যখন আমরা প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি করেছি তখন আমরা দেখেছি যে প্রথম অবস্থার এনার্জি প্লাস যতটুকু ওয়ার্ক দিলাম ইকুয়াল হচ্ছে ফাইনাল যে এনার্জি, বেড়ে যে এনার্জি হয়ে গেল সেটা। তো এক্ষেত্রে প্রিন্সিপালটা কি? এক্ষেত্রে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল অফ ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আগে একরকম ছিল, এরপরে বেড়ে গেল, মাঝখানে আমরা জাস্ট কিছু ইম্পালস দিয়েছি। জাস্ট এটা হবে প্রিন্সিপাল অফ এই ওয়ার্ক অ্যান্ড এনার্জির মতো। তাহলে আমরা এভাবে বলতে পারি, দেখো সিস্টেম, এটা যদি একটা সিস্টেম হয়, একটাও হতে পারে, 2-4টি অবজেক্ট মিলিয়েও হতে পারে, বাট আমাদের এখনকার কনসার্ন হচ্ছে একটাই, হ্যাঁ, একটা সিঙ্গেল সিস্টেম। এটা হচ্ছে সিস্টেম, সিস্টেমের মোমেন্টাম অ্যাট টাইম t1, যে টাইমে শুরু করব সে টাইমে সিস্টেমের মোমেন্টাম, সেটা অবশ্য আই ওমেগা 1 প্লাস এক্সটার্নাল ইম্পালস ফ্রম টাইম t1 টু t2, t1 থেকে t2 টাইমের মধ্যে যে ইম্পালসটা আমি করলাম, যে ইম্পালসটা দিলাম, এই দুটো করে আলটিমেটলি আমরা কি পাবো? তার স্পিড বেড়ে যাবে, তার মানে তার মোমেন্টাম, পরের মোমেন্টামটা পাবো এই কাজটা করার জন্য। আগে থেকে কিছু ছিল, ইম্পালস দিলাম, এরপরে পেলাম, তাহলে ফাইনাল, তারপর লিখবো ফাইনালটা সিস্টেম মোমেন্টাম এট টাইম t2। অনেকটা ওয়ার্ক অ্যান্ড এনার্জির মতোই একদমই। এটার এই প্রিন্সিপালটা জাস্ট ক্যাচ করতে পারলে যে এটা কেমন এই বিষয়টা, তোমরা এটা কি বুঝতে পারলে কিছুটা নাকি? তো এটা আরেকটু বুঝাই দেন, সিস্টেম মোমেন্টাম t1। মানে প্রথমে যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টাম প্লাস ইম্পালস, এই দুটো মিলে হবে ফাইনাল মোমেন্টাম। প্রথমে স্পিড কম ছিল, স্ট্রাইক করলাম, স্পিড বেড়ে গেল, তাহলে প্রথমে মোমেন্টাম প্লাস স্ট্রাইক এই দুটো মিলিয়েই তো আসলে ফাইনালি স্পিডটা পাবো, ফাইনাল মোমেন্টামটা পাবো। বিষয় বুঝছি। স্যার আগেরটা স্যার যেমন ছিল ওয়ার্ক এনার্জি ফাংশন ছিল স্যার, এখানে হচ্ছে মোমেন্টাম আর ইম্পালসের ফাংশন এরকম। হ্যাঁ, সেম সেম, একদমই সেম, কোনো পার্থক্য নাই। আগের সেন্সে যদি বলি যে এনার্জি প্রথমে যা ছিল, কিছু ওয়ার্ক দিলাম t1 থেকে t2 টাইমে, ইকুয়াল হবে ফাইনাল এনার্জি। ঠিক এখানে তাই, প্রথমে যে মোমেন্টাম ছিল, পরে ইম্পালস দিলাম, এরপরে ফাইনাল মোমেন্টাম পেলাম, একই। তো এখন এই চ্যাপ্টারে যে প্রবলেম আছে এগুলোকে এনার্জির কনসেপ্ট দিয়েও সলভ করা যায়। হ্যাঁ, আবার কিছু কিছু প্রবলেম এনার্জির কনসেপ্টে সলভ করতে গেলে কমপ্লেক্স হয়, সেগুলো মোমেন্টাম কনসেপ্টে আগানো ভালো। যেমন আমার দরকার কতটুকু টাইমে ফোর্সটা অ্যাপ্লাইড ছিল, এরকম ক্ষেত্রে ডাইরেক্ট যদি আমরা ইম্পালস মোমেন্টামের প্রিন্সিপালে যাই, দ্যাটস গুড।
এখানে তোমাকে আর বেশি বেগ পোহাতে হবে না, একটা ফর্মুলা ব্যবহার করেই তুমি বের করে ফেলতে পারবে। এনার্জির কনসেপ্টে পারবে না এমন না, এনার্জি কনসেপ্ট দিয়েও পারবে, আবার চ্যাপ্টার 15-16 এর যেই মেথড গুলো তুমি শিখেছো সেগুলো দিয়েও পারবে। তো যাই হোক, আমরা যদি এটাকে একটু ভাবে ভাষায় না লিখে একটু ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে প্রথমে মোমেন্টাম ছিল, যেহেতু এটা রোটেশন তার মানে মোমেন্টাম হচ্ছে আই ওমেগা 1, আই ওমেগা 1 প্রথমে মোমেন্টাম। আর দ্বিতীয় যে ইম্পালস, সেই ইম্পালসটা তো কাজ করেছে আসলে একটা কোঅর্ডিনেটে, বাট আমাদের মোমেন্টাম যখনই বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম তখন তার একটা সেন্টার থাকে। তো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে আমাদের এই ডিস্কের একদম সিজিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম আই আলফা 1। তাহলে আমরা এখানে যে কাজটি করব, ইম্পালস লিখব, এর সাথে এখানকার রেডিয়াসটা দিব, ইম্পালসটা কত দূরে কাজ করেছে সেই অংশটা। তো আমরা এটা এইভাবে লিখেছি যে আই ওমেগা 1 প্লাস, এখন ইম্পালসের পরিমাণ দিতে হবে T1 থেকে T2, এই ইম্পালস দিলাম এবং এর সাথে আর গুণ করে দিলাম, কেননা অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে ম্যাচ করাতে হবে। যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম না হতো, লিনিয়ার হতো, তাহলে সরাসরি mv প্লাস f ইন্টু টি দিতে পারতাম। ঠিক আছে, নেটের প্রবলেম, এখনো নেটের প্রবলেম বুঝতে পারতেছো না? না স্যার, আমরা তো শুনতে পাচ্ছি ঠিক মতো। আবার বলি, হ্যাঁ আবার বলি, দেখো বলতেছিলাম যে এটাকে আমরা এখন ম্যাথমেটিক্যালি একটু লেখার চেষ্টা করব। তাহলে ম্যাথমেটিক্যালি প্রথমে কত মোমেন্টাম ছিল প্লাস ইম্পালস কতটুকু পেলাম সমান হচ্ছে ফাইনাল মোমেন্টাম। তাহলে প্রথমে মোমেন্টাম হচ্ছে আই আলফা 1, যেহেতু রোটেশন, সরি আই ওমেগা 1 যেহেতু রোটেশনের ক্ষেত্রে ডাইরেক্ট মোমেন্টাম ব্যবহার করা যায় না, অর্থাৎ ভরবেগ এমভি যায় না, অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যবহার করতে হয়। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আই ওমেগা 1 প্লাস ইম্পালসের পরিমাণ দিব, তাহলে ইম্পালসের পরিমাণ দিলাম এফ ইন্টু টি, এফ ইন্টু টাইম, তাই তো, সেটা তো ইম্পালস ফোর্স। কিন্তু এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যবহার করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময়ই হয় কোনো একটা সেন্টারের রেসপেক্টে, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্টটাই হচ্ছে এমন। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে সিজির রেসপেক্টে, তাহলে এখানকার ইম্পালসিভ ফোর্সটাও আমাদের সিজির রেসপেক্টে রোটেশন আকারে দেখাতে হবে। তাহলে সেটা যদি দেখাতে হয় তাহলে এফ ইন্টু টি হচ্ছে ইম্পালসিভ ফোর্স ইন্টু তার সাথে আর করে দিলাম এখানকার জাস্ট রেডিয়াসটা, হ্যাঁ যতটুকু। এখন তাহলে এটা একটা রোটেশন মোমেন্টের মতো হলো, রোটেশনের মতো হলো, যে ফোর্স ইন্টু রেডিয়াস। তাহলে এটার সাথে ম্যাচ করে, ইউনিটে তো মেলাতে হবে তাই না, আই ওমেগা 1 আর তার সাথে এফ টি ইন্টু আর, এটা মিলে ফাইনাল মোমেন্টাম পেলাম আই ওমেগা 2। হলো ম্যাথমেটিক্যালি এই লেখাটা? এই লেখা পর্যন্ত এসেছি, তা তো কিছুটা আইডিয়া করতে পেরেছো, হ্যাঁ কিভাবে আসলাম ইলেন থেকে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম করলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার এখানে। হ্যাঁ বলো। স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম এর জন্য কি স্যার আর দিয়ে গুণ করা হয়েছে? আমরা তো স্যার মানে যেটা জানতাম আর কি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসলে আমি তাহলে স্লাইডটা একটু ওপেন করেও দেখাই তোমাদের এই ফাঁকে। স্যার ওইটা না স্যার, আমি যেটা বলতেছিলাম স্যার, ওই যে আর দ্বারা গুণ করা হয়েছে স্যার, এফ ইন্টু টি ইন্টু আর যেটা করা আচ্ছা হয়েছে। আচ্ছা, এটা ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে ম্যাচ করানোর জন্য, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো নরমালি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেতরে আর অলরেডি আছে, বুঝতে পেরেছো? এটার মধ্যেই আর আছে একদম ডাইরেক্ট, আর করেই আসলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আসে। এজন্যই ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে এক্সপ্লেনেশনটা সেটা দেখলে বেশি তার জন্য কি ইম্পালসের সাথে আর গুণ করা হয়েছে তাই তো না? হ্যাঁ, ইম্পালসের জন্য আমরা আর করে দিয়েছি, আর মাল্টিপ্লাই করেছি। লিনিয়ারের ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতো না, এনিওয়ে আমাদের লিনিয়ার এখানে কনসার্ন না। যাই হোক, এই পোর্শন পর্যন্ত তো আমরা আসতেই পারি। তো যদি এখানে, এটা তো ডাইরেক্ট একটা ফোর্স আমরা বললাম যেখানে হাতুড়ি দিয়ে আঘাত করা হলো এরকম একটা কিছু, কিন্তু যদি এটা না হয়ে আমরা হাত দিয়ে ঘুরিয়ে দিই, কাপল অ্যাপ্লাই করি, হ্যাঁ হতে পারে না, আমরা হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, একটা অল্প স্পিডে ঘুরতেছিল, এরপর আরেকটু হাত দিয়ে ঘুরিয়ে বাড়িয়ে দিলাম স্পিড, হতে পারে। তো সেক্ষেত্রে তাহলে ফর্মুলাটা কেমন হবে? সেক্ষেত্রে আই ওমেগা 1 এতে কোনো পরিবর্তন নাই, আই ওমেগা 1ই থাকবে। আর এখানে যে কাপল আমি অ্যাপ্লাই করেছিলাম মোমেন্ট, সেই মোমেন্ট ইনটু এই টাইম, কেননা তোমরা জানো এই মোমেন্টের মধ্যে ফোর্স এবং রেডিয়াস দুটোই অলরেডি আছে, তাই না? তো এখানে শুধু আমরা এরকম লিখবো মোমেন্ট ইনটু টাইম, ফাইনালি আই ওমেগা 2, এতটুকু। বা যদি এই ফর্মুলা থেকে ওইটা যেতে চাও, একদমই খুব সিম্পল, এফ ইন্টু আর মানে মোমেন্ট, ঠিক আছে? হতে পারে ফোর্স দিয়ে থাকবে তখন
আর গুণ করে আসতে হবে। আর যদি স্যার ডাইরেক্ট কাপলের জন্য স্যার মোমেন্ট বলো স্যার কাপলের জন্য স্যার দুইটা ফোর্সের দরকার হয় না স্যার? হ্যাঁ, দুইটা ফোর্সের দরকার হয় কাপলের জন্য। এই একটা এদিকে আর একটা ঠিক এদিকে। এই জন্য কাপলকে ডাইরেক্ট ফোর্স দিয়ে চিন্তা করলে আসলে একটু কঠিন চিন্তা করানো। বাট অ্যাকচুয়ালি এই যে পরিমাণ তুমি এখানে পাবা এই ফোর্স দেওয়ার কারণে, এটাকেও ঠিক যদি এখান দিয়ে একই পরিমাণ ফোর্স দিয়ে শুধু একটা ফোর্সে টান দাও, একই সেমই আসবে, ওই পরিমাণই রোটেট হবে, রোটেশন হবে। কাপলের কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি যখন মোটর দিয়ে ঘোরাবা এটাকে, তখন তো তুমি ডাইরেক্ট ফোর্স দিচ্ছ না, তাকে রোটেশন দিচ্ছ, একদম স্পেসিফিক রোটেশন। ওই অংশ ওইভাবে করে কাপলের অ্যানালাইসিস। বাট কাপল আলটিমেটলি কিন্তু এই রকম ট্রানজিশনাল ফোর্স আর রেডিয়াসের মাল্টিপ্লিকেশন, আর কিছুই না। যাই হোক, আমাদের যদি ডাইরেক্ট হাত দিয়ে ঘোরানো বা এরকম মোমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা মোমেন্টাম টাইম করে দিব, আর ফোর্স থাকলে তার সাথে রেডিয়াসের অংশ আনবো। অনেক একটু প্রবলেমে যাচ্ছি, হ্যাঁ দেখি ওখানে কোশ্চেন থাকলে ওই প্রবলেমের অংশ করলেও হবে, একই অংশ ওখানেও লেখা আছে। আচ্ছা, তো দেখো একটা স্যাম্পল প্রবলেম দেখাচ্ছি এখানে। এখানে বলা হচ্ছে গিয়ার, এই ধরনের এই সেম একটা প্রবলেম আমরা প্রথম প্রশ্নে করেছিলাম। মানে করেছিলাম বলতে ছিল, আমরা দেখাইনি, বাট এরকম সেম একটা প্রবলেম ছিল, সেটা এনার্জির কনসেপ্টে করা। বাট এখানে ইমপালস এন্ড মোমেন্টাম, সেটা হয়তো করালে কিছুটা হতো, কম্পারিজন করা যেত। তাহলে গিয়ার এ হ্যাজ এ মাস অফ 10 কেজি। এই বড় গিয়ারটার মাস হচ্ছে 10 কেজি, এন্ড রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 200 mm। রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এরকম কোন একটা জায়গায় 200 mm। ওকে, এন্ড গিয়ার বি, এই গিয়ার বি এর মাস হচ্ছে 3 কেজি এবং রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 80। রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 80 মিলিমিটার। দ্য সিস্টেম ইজ অ্যাট রেস্ট। সিস্টেম রেস্ট অবস্থায় আছে। when the couple aim with a magnitude of 6 Newton meter is applied to gear B। যাই হোক, সিস্টেম রেস্ট অবস্থায় আছে এবং তার উপরে এই গিয়ার বি তে এরকম ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই কাপলটা অ্যাপ্লাই করা আছে। These gears are considered in several problem 17.2। আচ্ছা, এটা ঠিক আছে, আর প্রবলেম ছিল। নেগলেক্টিং ফ্রিকশন, ফ্রিকশন কনসিডার করতে নিষেধ করা হচ্ছে। The time required for the angular velocity of gear B to reach 600 rpm। তার মানে এই গিয়ার বি এর স্পিড 600 rpm হতে কত সময় লাগবে? গিয়ার বি এর স্পিড 600 rpm হতে কত সময় লাগবে, এটা আমাদের কাছে চাওয়া হচ্ছে। এর সাথে আরো চাওয়া হচ্ছে the tangential force that gear B exert on gear A। গিয়ার বি নিশ্চয়ই যদি এই রকম ঘোরানোর জন্য মোমেন্ট দিয়ে ঘোরানো হয়, তাহলে গিয়ার বি, এই গিয়ার বির দাঁত এসে গিয়ার এর উপরে নিশ্চয়ই একটা ফোর্স দিবে, এই যে গিয়ার এর উপরে এরকম একটা ফোর্স দিবে, সেই ট্রানজিশনাল ফোর্সের পরিমাণ কত? এই হচ্ছে আমাদের কাছে চাওয়া। তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারি, এই স্পিডের কথা বলা হচ্ছে আরপিএম এ। হ্যাঁ, আরপিএমটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা। এবং ওমেগা স্পিড আরপিএম, তোমরা কি বলতে পারো যে প্রথমে কত ছিল স্পিড? ওমেগা বি আমি বের করে ফেললাম, ওমেগা বি 2πn/60, এটা 62.83। এটা এটা কোনটা স্টার্টিং অবস্থায় ওমেগা নাকি? না স্যার, ফাইনাল অবস্থার জন্য স্যার। তার মানে স্টার্টিং অবস্থায় স্পিড কত ছিল? স্যার রেস্টে ছিল বলা হচ্ছে স্যার। হ্যাঁ, দ্য সিস্টেম ইজ অ্যাট রেস্ট, তাই না? তার মানে বিষয়টা ঘুরতেছিল না। তাহলে ওমেগা বি, এটা ওমেগা বি 2 বলা চলে আসবে, বি এর 2 নাম্বার পরবর্তী সেকেন্ড পজিশনের জন্য। আর প্রথম অবস্থায় রেস্ট ছিল, তো ঠিক আছে, ও চিন্তা করলাম না। তো এখন ওমেগা বি, তো ওমেগা এ এটাও বের করে ফেলি, সেটাও আমরা করতে পারি। এবং তোমরা জানো যে গিয়ার বা এই ধরনের সেই যদি একসাথে ঘুরতে থাকে তাহলে এদের ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি, এই ভেলোসিটিটা দুজনের জন্যই সেম। ওর জন্য যে ভেলোসিটি, এর জন্য সেই ভেলোসিটি, একই ভেলোসিটি। তাহলে আমরা ভেলোসিটি এভাবে তো লিখতে পারি, যেহেতু ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি ইকুয়াল ওমেগা বি ইন্টু তার সাথে আর বি। অথবা এই ভি ইকুয়াল আমরা এটাও লিখতে পারি, ওমেগা এ আর এ। তোমরা জানোই যে কমন পয়েন্ট, একটা পয়েন্ট তো তাদের কমন টাচ পয়েন্ট, এবং সেই পয়েন্টের ভেলোসিটি দুজনের ক্ষেত্রেই সেম। একটা পয়েন্টের তো ডাবল ভেলোসিটি হতে পারে না। তো জাস্ট ওই পয়েন্টটার ভেলোসিটি চিন্তা করেছি, সেই পয়েন্টটার ট্যানজেনশিয়াল ভেলোসিটি ওমেগা বি আর বি। বি গিয়ারের ক্ষেত্রে এরকম, এ গিয়ারের ক্ষেত্রেও সেম।
তাহলে এই কনসেপ্ট আমরা ব্যবহার করে ওমেগা বি আর বি ওমেগা এ আর এ এটাকে ব্যবহার করে আমরা আলটিমেটলি ওমেগা এ বের করতে পারি, এবং সেটাও কিন্তু আসলে ফাইনাল পজিশনের জন্য। যেহেতু স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আবার বলি, তাহলে এই ওমেগা বি আর বি এবং ওমেগা এ আর এ এটাকে কিভাবে সমান লিখেছি, কেননা দুটো যেহেতু টাচ করে আছে এবং ওই টাচ পয়েন্টে ট্যানজেনশিয়াল ভেলোসিটি সমান, তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি ইকুয়াল ওমেগা বি আর বি লেখা যায়, অথবা ভি ইকুয়াল ওমেগা এ আর এও লেখা যায়। এই একটা পয়েন্টের ভেলোসিটি, জাস্ট যে পয়েন্টটাতে টাচ করে থাকবে সে পয়েন্টের ভেলোসিটি। তো এই রিলেশনটা ব্যবহার করে আমরা এখান থেকে ওমেগা এটা বের করে নিতে পারি। অবশ্যই এগুলো সব ফাইনাল পজিশনের জন্য। ইনিশিয়াল পজিশনে রেস্ট অবস্থায় ছিল দুটোই জিরো। হ্যাঁ, ইনিশিয়াল অবস্থায় দুটো ভেলোসিটি জিরো ছিল, আইদার এ অথবা বি, যে গিয়ারের ভেলোসিটি হোক, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এনিওয়ে, তাহলে এটা বের হয়ে গেল 25। খুব সিম্পল। এখন আমরা প্রিন্সিপাল অফ ইম্পালস এন্ড মোমেন্টামের কনসেপ্টে যাব। তো প্রিন্সিপাল অফ ইম্পালস এন্ড মোমেন্টামের প্রিন্সিপালটা কেমন, যে প্রথম অবস্থায় যতটুকু মোমেন্টাম ছিল, এক্সটার্নাল ইম্পালস অ্যাপ্লাই করে ফাইনাল মোমেন্টাম। ফর্মুলা ছিল এরকম। আচ্ছা, ফর্মুলার অংশটা পরে আসি। আমরা এটা অ্যাপ্লাই করতে পারি গিয়ার এর জন্য ফার্স্ট। এতে কিছু সুবিধা আছে, তোমরা প্রবলেম করলেই বুঝতে পারবে যে কেন এটা অ্যাপ্লাই করেছি। তো গিয়ার এর জন্য আগে অ্যাপ্লাই করি। তাহলে গিয়ার এর জন্য প্রথমে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে গিয়ার এর প্রথম অবস্থা, এটাকে বলে ইম্পালস এন্ড মোমেন্টাম ডায়াগ্রাম। গিয়ার এর জন্য আঁকতেছি। হ্যাঁ, গিয়ার এর জন্য, ফর গিয়ার এ, এটা হচ্ছে গিয়ার এর জন্য। তাহলে গিয়ার এ তার প্রথম অবস্থায়, একদম প্রথম অবস্থায় গিয়ার এ রেস্ট অবস্থায় ছিল, তাই না? রেস্ট অবস্থায় ছিল। তারপরেও ধরে নিলাম, আমি জানি না, জেনারেল সূত্র লিখবো এখন, রেস্ট অবস্থায় ছিল কিনা জানা নেই। তো তার ধরে নিলাম তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, পরে জিরো বলতে পারি, জাস্ট সূত্র লেখার খাতিরে লিখতেছি। তো প্রথমে তার যে মোমেন্টাম ছিল প্লাস ইম্পালস, তার উপরে যে ইম্পালস অ্যাপ্লাই করা হলো, গিয়ার বি গিয়ার এর উপরে একটা ইম্পালস অ্যাপ্লাই করলো, সেটার ভ্যালু হচ্ছে এফ ইন্টু টি, টাইম, ফোর্স ইন্টু টাইম, সেই ইম্পালস। তাহলে লিখতে পারি ইনিশিয়াল মোমেন্টাম ইম্পালস ইকুয়াল হবে ফাইনাল মোমেন্টাম, রাইট? এবং গিয়ার এর রোটেশন কিন্তু ক্লকওয়াইজ, তাই না? গিয়ার এর রোটেশন ক্লকওয়াইজ না? জি স্যার, ওটা যেহেতু এন্টিক্লকওয়াইজ সেটা ক্লকওয়াইজ হবে এটা স্যার। আচ্ছা, ফাইন। তাহলে এই 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 ডায়াগ্রামকে জাস্ট বলে যে এই ইম্পালস এন্ড মোমেন্টাম ডায়াগ্রাম এই গিয়ারের জন্য ড্র করেছি। তাহলে এই গিয়ারের ইনিশিয়াল মোমেন্টাম প্লাস ইম্পালস ইকুয়াল ফাইনাল মোমেন্টাম। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি, এবং ফর্মুলা লেখার আগে আমাদের একটা নোটেশন দিতে হয় যে ক্লকওয়াইজ 90, ক্লকওয়াইজ পজিটিভ। আমি এখানে ক্লকওয়াইজ পজিটিভ জাস্ট চিন্তা করেছি। তাহলে এখন দেখো, এখন আমরা লিখতে পারি ইনিশিয়াল মোমেন্টাম এটা প্লাস এই ইম্পালস ইকুয়াল ফাইনাল মোমেন্টাম। এফটি আর এ লিখলাম, এটি মানে টি2 - টি1। ওকে, তো ঠিক আছে। এখানে আমাদের যে কাজটি হয় এখানে একটু বলে নিই। তো প্রথম অবস্থায় যেহেতু বডিটা রেস্ট অবস্থায় ছিল, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে কত? জিরো। তার মানে এই পোর্শনের কোনো কাজ নাই, এটা বাদ। অ্যাঙ্গুলার ভেলোসিটি জিরো, তার মানে প্রথম অবস্থায় তার মোমেন্টামের ভ্যালু আসবে না, জিরো আসবে। এবং এইটার ভ্যালু আছে, এবং ফাইনালেরও ভ্যালু আছে। তার মানে আমি পরের লাইনে এভাবে লিখেছি যে এফটি আর এ থাকলো, আর ডান পাশে আছে এই, এটা কি বলে, আই এ, মোমেন্ট অফ ইনার্শিয়া, না? মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওমেগা এ টু। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি? এম কে স্কয়ার নাকি ওমেগা এ টু? ঠিক আছে, কি বলো? ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন বসিয়ে দাও। রেডিয়াস অফ জাইরেশন আছে, তাহলে আমি গেস করব। হ্যাঁ, তাহলে এটা আর রেডিয়াস এ গিয়ারের ক্ষেত্রে করেছি 0.25, এটা হচ্ছে 10 কেজি, 0.2 মানে 200 mm, আর এটা 25, এটা বের করলাম। তাহলে এটা ব্যবহার করে আমরা এখান থেকে এফটি পেতে পারি, এফ আর টি, ফোর্স এবং টাইমের মাল্টিপ্লিকেশন, এবং সেটা তোমরা বুঝতেই পারতেছো, ইউনিট হবে নিউটন এন্ড সেকেন্ড, ফোর্স এবং টাইম। এখন আমরা এই প্রিন্সিপাল অফ ইম্পালস এন্ড মোমেন্টাম বি গিয়ারে অ্যাপ্লাই করি, তাহলে প্রবলেম সলভ।
আসো বি গিয়ারে। বি গিয়ারের ক্ষেত্রে এই হচ্ছে বি গিয়ার, যদিও সাইজ একরকম দেখা যাচ্ছে, এটা ছোট হবে। তারপরেও জাস্ট এক্সপ্লেনেশনের জন্য একটু জুম করে ড্র করেছি, ধরে নাও জুম করেছি। তাহলে বি গিয়ারে প্রথমে ধরে নিব ই ছিল, কি বলে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল, ঘুরতেছিল আগে থেকেই অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস ইম্পালস। ইম্পালস দিতে হবে। ইম্পালসের মধ্যে কি কি আছে এখানে আমরা একটু দেখে আসি। ইম্পালসের মধ্যে এখানে যেহেতু এই গিয়ারের উপরে এই ফোর্সটা দিকে কাজ করেছে, বি গিয়ার এই গিয়ারকে এইভাবে ফোর্স কাজ করেছে, তাহলে বি গিয়ারের আমরা যখন এই গিয়ারের ডায়াগ্রাম ড্র করলাম তখন ফোর্স দিলাম কোথায়? এই ডিরেকশনে। যখন বি গিয়ারের ডায়াগ্রাম অঙ্কন করব তখন ফোর্স দিব কোথায়? কোন ডিরেকশনে দিব? বিপরীত ডিরেকশনে স্যার। বিপরীত দিকে দিব, কিন্তু বি গিয়ারের সেন্সে দেখো, বি গিয়ারটা যদি এটা হয় তাহলে এই ফোর্সটা বিপরীত হবে এবং উপরে টাচ পয়েন্টটা হবে কোথায়? উপরের দিকে, তাই না? আর এই গিয়ারের সেন্সে দেখো, এই গিয়ারকে যখন ড্র করেছি তখন টাচ পয়েন্টটা কিন্তু নিচের দিকে, খেয়াল রাখতে হবে। আর এখানে একটা মোমেন্টও আছে, মোমেন্ট আছে। তাহলে আমরা একটু পরে এখানে এফটিটা একটু বুঝা দেন, এফটিটা সেম? হ্যাঁ, এফটিটা সেম, জাস্ট যা আছে তার বিপরীত, আর কিছু না। না, আগেরটাতে এফটি দি সেম ডিরেকশনে গেছে না? না, এর জন্য বি গিয়ার ঘুরে এ গিয়ারকে জাস্ট, বি গিয়ার যখন ঘুরবে এ গিয়ারকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে এই যে এটা এফটি পেলাম এই গিয়ারের জন্য, তাই না? এখানে এই যে এফটি পেলাম, এফটি। কিন্তু এটা তো এই গিয়ারের জন্য, যখন বি গিয়ারের জন্য আঁকবো তখন কি লিখবো? তখন এই ডিরেকশনটা উল্টে দিতে হবে না? জাস্ট বি গিয়ারের জন্য এই ডিরেকশনটা উল্টো দিকে দিতে হবে না? জি স্যার। আচ্ছা, এটা স্যার এটা এই গিয়ারের জন্য। জি স্যার। স্যার এটা বিপরীত দিকে ঘুরবে স্যার। তাহলে বিপরীত দিকে দিব আমরা, এই জাস্ট এটাই দিব। কিন্তু বিপরীত দিকে দিলেও এই গিয়ার আর বি গিয়ারের টাচিং ছিল কোন জায়গাতে? এখানে এই গিয়ার আর বি গিয়ারের টাচিং ছিল, ঠিক ওই টাচিং পয়েন্টটাতেই দিতে হবে, সেটা বলেছি। জি স্যার। এই বিপরীত দিকে দিলাম, এবং এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা মোমেন্টও আছে। মোমেন্ট তো অ্যাপ্লাই করেছি আমরা, মূলত মোমেন্ট অ্যাপ্লাই করেই কিন্তু এই ইম্পালসের অংশটা হয়েছে। সেটা একটা ফোর্স, বি গিয়ারে গিয়ার টাচ থাকার কারণে এখানে ট্রানজিশন ফোর্স জেনারেট করেছে। যদি বি গিয়ারটি এই গিয়ারটি পাশে নাও থাকতো তাহলে এই মোমেন্টটা অ্যাপ্লাই হতো, তাই না? এই জন্য মোমেন্টের অংশটাও দিয়েছি এখানে, এবং দিতেই হবে। ট্যানজেনশিয়াল ফোর্স এসেছে এই গিয়ার তার সাথে কন্টাক্টে আছে বলে, এই গিয়ার কন্টাক্টে না থাকলে তখন শুধু মোমেন্ট আসতো, এই অংশটা আসতো না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই প্রথমে ইনিশিয়াল তার যতটুকু অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল, তারপরে ইম্পালসের অংশগুলো দিলাম, এরপরে তার ফাইনাল মোমেন্টাম। তো এই অবস্থায় আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে এখন ফর্মুলা লিখব। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, আমার ফর্মুলা এরকম যে প্রথমে বি গিয়ারের ইনিশিয়াল মোমেন্টাম, এরপরে এখানে আসবে ইম্পালস। তাহলে ইম্পালসিভ ফোর্সের ক্ষেত্রে কি কি আছে? এখানে একটা মোমেন্ট আছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং আমার অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরার সাথে ম্যাচ করলো, তাহলে এটাকে পজিটিভ দিলাম। এবং এফটি, এই এফটিটা কিন্তু ক্লকওয়াইজ হয়ে যাবে, তাই না? এই জন্য এফটি কে ক্লকওয়াইজ দিয়েছি, এবং তার সাথে নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন দিয়েছি, এবং আর মাল্টিপ্লিকেশন করেছি, আর বি মোমেন্ট করতেই হবে। আমরা একটু আগেও আমি বললাম যে শুধু ফোর্স হলে তার সাথে রেডিয়াস গুণ করে একে ওই রোটেশন ফর্মে আনতে হবে, মোমেন্ট ফর্মে। এটা হচ্ছে শর্টকাট, মনে রাখার ওয়ে, বাট এটার এক্সপ্লেনেশন আছে, প্রমাণ আছে। তো যাই হোক, এখানে এরপরে ফাইনালি অ্যাঙ্গুলার মোমেন্টাম আই ওমেগা v2 এটা হয়ে গেল, আমরা পেলাম। তো এখন বসালে প্রথম অবস্থায় তোমরা বুঝতে পারতেছো এটা নাই, তাই না? যেহেতু রেস্ট থেকে শুরু করেছিল, তাহলে বি গিয়ারও রেস্টে ছিল। স্যার সেন্টারে স্যার এমটিটা বুঝতে পারলাম না স্যার, এটা একটু বলেন। কোনটা? সেন্টারে স্যার এমটি দেওয়া হয়েছে। সেন্টারে এমটি বলতে এটা আছে এখানে, যে প্রবলেমই আছে, এই যে এখানে আছে মোমেন্ট অ্যাপ্লাই করা, এই বি গিয়ার আমরা ওইটাই দিয়েছি। সেন্টারে তো না, ওই মোমেন্ট মানে চারপাশ জুড়ে দিয়েছে, ঠিক আছে? বি গিয়ারে আছে তো ডাইরেক্ট মোমেন্ট অ্যাপ্লাই করা, এই মোমেন্ট অ্যাপ্লাই করার কারণেই তো ঘুরেছে। এই মোমেন্টটাই হচ্ছে এখানে ইম্পালস। আর উপরের যে ফোর্সটা এসেছে সে কিন্তু কিছুই করে নাই, সে একটা বাধা দিয়েছে, সেটা একটা বাধা দেওয়ার একটা ফোর্স। যেহেতু ইম্পালশন মোমেন্টামের কনসেপ্টে করতেছে, তাহলে ওখানে সরাসরি ফোর্স না লিখে এফটি লিখেছে, এটাই লিখতে হবে। কারণ এই ডায়াগ্রাম তো আসলে ইম্পালশন মোমেন্টামের ডায়াগ্রাম, এটা তো ফোর্সের ডায়াগ্রাম না যে ডাইরেক্ট ফোর্স দিলাম, ডাইরেক্ট মোমেন্ট দিলাম। এখানে জাস্ট ওদের মতো করে ড্র করতে হবে। এনিওয়ে, তাহলে আমরা আসি আমাদের ফর্মুলাতে।
ফর্মুলা লিখলাম। এখানে প্রথমটাতে ইনিশিয়াল অবস্থায় তার কিছুই ছিল না, মানে ইনিশিয়াল পোর্শনটুকু বাদ, ফর্মুলার এই অংশটুকু নাই, জিরো হয়ে যাবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি যেহেতু জিরো ছিল। এরপরে এমটি লিখলাম, বুঝতেই পারতেছো অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, এফটি ইন্টু আরবি, আর তার সাথে আইবি ওমেগা 2। এই তো বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখানে আই কে ভেঙে দিয়েছি এম কে স্কোয়ার ওমেগা বি 2। এটা এখন ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এই এম এর ভ্যালু হচ্ছে 6 নিউটন মিটার, 6 বসিয়েছি, টাইম টি থাকলো। আর এফটি এটা ডাইরেক্ট ভ্যালু আমরা পেয়েছি, এফটি এর ডাইরেক্ট ভ্যালু হচ্ছে 40.208। আর আরবি 100 মিলিমিটার, হ্যাঁ রেডিয়াস, বি গিয়ারের রেডিয়াস হচ্ছে 100 মিলিমিটার, 0.1 দিয়েছি। বি গিয়ারের মাস হচ্ছে 3 কেজির মতো, কে হচ্ছে 80 মিলিমিটার, এই জন্য এটাকে 0.08 দিলাম। আর ওমেগা বি 2 সেটা তো প্রথমেই বের করে এসেছি, 600 আরপিএম। 600 আরপিএম মানে হচ্ছে 62.83 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এই তো এখান থেকে তুমি টাইমটা পেতে পারো, যে তাহলে কতটুকু টাইম ওই মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছিল 600 আরপিএম এ যাওয়ার জন্য। 600 আরপিএম এ যাওয়ার জন্য মোটামুটি 0.871 সেকেন্ড পরিমাণ টাইম লেগেছিল। ওই সময় কিন্তু মোমেন্ট অ্যাপ্লাইড ছিলই, মানে ঘোরানোই হচ্ছিল। এবং এই প্রিন্সিপাল অফ মোমেন্টাম এবং এটার কনসেপ্টটাই কিন্তু এমন যে ফোর্স যত টাইম পর্যন্ত অ্যাপ্লাই করাই থাকবে, ঠিক ওই টাইমটুকু এখানে কনসিডারেশনে আসে। আর এর আগে আমরা যত প্রবলেম করেছি সেগুলোতে কোনো একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাইড মানে ওই ফোর্স সবসময় ওখানে আজীবন অ্যাপ্লাইড, এমনটাই। বুঝতে পেরেছো? যাই হোক, তো এখান থেকে আমাদের ফোর্সের ভ্যালুটাও বলতে বলা হচ্ছে যে ট্যানজেনশিয়াল ফোর্সটা কত, যেটা এই গিয়ারের উপরে কাজ করবে। তা আমরা তো জানি এফটি 40, একটু আগে বের করলাম। তাহলে এখানে টাইমটা বসিয়ে দিতে পারি 0.871 সেকেন্ড। এখান থেকে আমরা পেতে পারি F ইকুয়াল 46.16। বলা হচ্ছে যে ট্যানজেনশিয়াল ফোর্স এই গিয়ারের উপরে কাজ করবে সেটা কত। তাহলে এই গিয়ারের উপর, এই গিয়ারটা ছিল এরকম, এই গিয়ারের উপরে কাজ করেছিল এদিকে, আর বি গিয়ারের উপরে তো এটা রিঅ্যাকশন এসেছে। তাহলে এই গিয়ারের উপরে কাজ করেছে 46.16 এবং ডিরেকশনটা এদিকে। এই দেখো, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করব। সমস্যা নেই স্যার। আমরা আমাদের নেক্সট ক্লাসে মোটামুটি বলো। ফ্যাশনটা কি এলপিতে ক্রিয়েট করা হয়েছে? একটা ফ্যাশন দেব না দুইটা? আমি দুইটা অ্যাটেন্ডেন্স এখন ক্রিয়েট করে দিব, তোমরা দুইটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে, হ্যাঁ, যেহেতু দুইটা ক্লাস। স্যার আমাদের নেক্সট ক্লাসে কি শেষ হয়ে যাবে? দুইটা ক্লাস যদি নেক্সট ডেতে নেই তাহলে আশা করি শেষ হয়ে যাবে। স্যার ইনশাআল্লাহ।